সার্চ কমিটির ভিত্তিতেই ইসি গঠন, পরাজয় জেনে নির্বাচন প্রশ্নবিদ্ধে বিএনপি ষড়যন্ত্র। যেখানে মহামান্য রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি করবেন, তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে, সেভাবেই হবে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি অস্বচ্ছ প্রক্রিয়া, নতুন আইন চায় নাগরিক সমাজ। মানুষ বন্ধক রেখে ইয়াবা কারবার, টেকনাফে চক্রের কয়েক সদস্য গোয়েন্দা জালে। মাদক মামলায় পরিমনির বিরুদ্ধে চার্জশিট, গ্রেফতার কিউকমের মালিক রিমান্ডে। এবার কিন্তু গোল হয়ে গেছে, বাংলাদেশ দল ম্যাচে ফিরেছে। এবং সাফ ফুটবলে অসাধারণ বাংলাদেশ, 10 জনের দল নিয়েও রুখে দিল ভারতকে। আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন রয়েছি, আমি রহমান রাশেদ এবং আমি শান্তা শার্লিন। করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করুন। এবার পুরো খবর। রাষ্ট্রপতির সার্চ কমিটির মাধ্যমে গঠন হবে নির্বাচন কমিশন, সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নির্বাচনে জিততে পারবে না বলেই ষড়যন্ত্র করছে বিএনপি। এছাড়া ই কমার্স জালিয়াতি ইস্যুতে সরকার প্রধান জানান, প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া টাকা ক্ষতিগ্রস্তদের ফেরত দেওয়ার চেষ্টা চলছে। আর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিনি বলেছেন, কোনো সংস্থা তাদের শরণার্থী হিসেবে রাখতেই বেশি আগ্রহী। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। শুরুতে তুলে ধরেন অধিবেশন থেকে এবারের অর্জন। ঘোষণা দেন এসডিজি সম্মাননা দেশের মানুষের জন্য উৎসর্গের। সংবাদ সম্মেলনে উঠে আসে আগামী জাতীয় নির্বাচন সহ সাম্প্রতিক নানা ইস্যু। নির্বাচন কমিশন গঠন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার সাফ জবাব, আগামীতেও ইসি গঠন হবে রাষ্ট্রপতির সার্চ কমিটির মাধ্যমেই। যেখানে মহামান্য রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি করবেন, তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচনে জিততে পারবে না বলেই প্রশ্নবিদ্ধ করতে বারবার ষড়যন্ত্র করছে বিএনপি। কারা, কেন, কি কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশার আলো দেখে ওদের বিএনপিকে বা অন্যদেরকে ভোট দেবে, সেটা আমাকে একটু বলেন, শুনি, একটু জেনে রাখি। আর আমরা কিছু করলাম কিনা দেশের জন্য, এতটুকুও কিছু করতে পেরেছি কিনা, সেটাও একটু তুলনা করে। কথা বলেন ই কমার্স জালিয়াতি নিয়েও। প্রধানমন্ত্রী বলেন, প্রতারণার অর্থ কোথায় আছে তা অনুসন্ধান চলছে। এই যে মানুষের দুঃসময়ের সুযোগ নিয়ে কিছু মানুষ টাকা বানানোর জন্য যে প্রতারণা করে, এদের উপযুক্ত শাস্তি অবশ্যই হবে। এবং আপনি নিজেই স্বীকার করেছেন যে আমরা বসে নেই, সাথে সাথে এগুলিকে ধরা হয়েছে, ম্যাক্সিমাম যারা গ্রেপ্তার করা হয়েছে। এবং একবার যখন ধরা হয়েছে, তবে তারা টাকাগুলি নিয়ে কোথায় রাখলো, কী করলো, কী সম্পদ বানালো, সেটাও খুঁজে বের করা হবে। এবং আমরা চেষ্টা করে যাব এগুলি যদি ফেরত আনা যায়, তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করব। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বারবার তাগাদা দেওয়ার পরও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। অনেকে আবার তাদের শরণার্থী হিসেবে রাখতেই বেশি আগ্রহী। রিফিউজি থাকলে কিছু লোকের বোধহয় একটু লাভই হয়, সেটা থেকেই যতটা বেশি তারা দেখে, ততটা হয়তো তাদের প্রত্যাবাসনের দিকে দেখে না। অনেক প্রস্তাব আমরা পাই যে রোহিঙ্গা এখানে আছে, তার জন্য এটা করা হোক, ওটা করা হোক। সাথে সাথে আমরা বলি যে ঠিক আছে, এই কাজগুলো আপনারা করেন, মিয়ানমারে করেন, করে এদেরকে নিয়ে যান। সরকার প্রধান বলেন, আত্মতুষ্টি নয়, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেই ক্ষমতায় ফিরে আসতে চায় আওয়ামী লীগ। নির্বাচনটাকে আমরা নির্বাচন হিসেবেই দেখতে চাই, জনগণের ভোট যাতে আমরা পাই, জনগণের কাছে যেতে চাই, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করে জনগণের ভোটেই আবার ক্ষমতা ফিরে আসতে চাই। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ায় ভোট কেন্দ্র বিমুখ মানুষ। এ অবস্থায় আগামী নির্বাচন কমিশন গঠনের আগে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সেই সাথে সার্চ কমিটি গঠনকে অস্বচ্ছ প্রক্রিয়া বলেন তারা। সুজনের ভার্চুয়াল আলোচনায়
বক্তারা বলেন, শুধু নিরপেক্ষ কমিশন গঠন করলেই সুষ্ঠু ভোট হবে না, এজন্য দরকার নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা। মাত্র 4 মাস বাদেই শেষ হচ্ছে নুরুল হুদা নির্বাচন কমিশনের মেয়াদ। শেষ সময় নতুন কমিশন গঠন নিয়ে আলোচনায় উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির মাঠে, নানা সুপারিশ পরামর্শ নাগরিক সমাজের। এখানে আমরা ইসি গঠন নিয়ে সোমবার অনলাইনে আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে নতুন কমিশন গঠনে খসড়া আইনের একটি প্রস্তাবে নানা সুপারিশ তুলে ধরে সংগঠনটি। কিছু বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে আমরা একটা আইনের খসড়া আমরা প্রণয়ন করেছি এবং এটাই আজকে তুলে ধরবো, এবং এটা প্রাথমিক। এটার উদ্দেশ্য হলো মূলত আলাপ আলোচনা শুরু করা। ইসি গঠন নিয়ে আইন তৈরিতে বিভিন্ন পরামর্শ দেন সাবেক বিচারপতি, নির্বাচন কমিশনার ও আমলারাও। পার্লামেন্ট হ্যাজ টু কাম ইন। পার্লামেন্ট যদি না আসে তাহলে এটা খুব একটা কার্যকর হবে, খুব বৈধ হবে, খুব এটা নিয়ে সবাই খুশি হবেন এমন মনে হয় না। প্রথমে 118 এবং 119টা সম্পূর্ণভাবে আয়ত্তে আনতে হবে এবং তারপরে ওরই আলোকে আপনি যে ধরনের আইন তৈরি করতে চান সে আইনটা তৈরি করতে হবে। সরকার যদি চায়, সংসদ যদি চায়, এই আইন পাশ করতে বেশি সময় লাগার কথা নাই। গত সেশনেই দেখলাম 4-5টা আইন সকালে উঠে বিকালে পাশ হয়ে গেছে। সার্চ কমিটি সম্পর্কে আমার বক্তব্য স্পষ্ট, এইটা একটা কথাটা করা হয়ে যাবে, বাট এটা একটা ধোঁকা দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে। তারা বলছেন, শতভাগ নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়েও সুষ্ঠু ভোট সম্ভব না যদি সেটি দলীয় সরকারের অধীনে হয়। তাই নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় একটা ঝাঁকুনি দেওয়ার পরামর্শ উঠে আসে এই আলোচনায়। এবং এটা নিশ্চিত করতে হবে যাতে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করে, এবং এইটা কি নির্বাচন কমিশনের পক্ষে, বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষে সেটা যত ভালোই হোক, এই বিদ্যমান সরকার কাঠামোতে, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে আদৌ সম্ভব? নির্বাচনকালীন সরকার ব্যবস্থার মধ্যে যদি বড় একটা ঝাঁকুনি দেওয়া না যায়, তাহলে কিন্তু আপনার কোনো কমিশন দিয়ে কিন্তু সুষ্ঠু নির্বাচন বা যে নির্বাচন আমরা করতে চাই সে নির্বাচন করতে পারবো না। খুব বেশি কিছু বলার নেই। বিকল্প প্রস্তাব দিয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলছেন, মাত্র 3 মাসের নিরপেক্ষ সরকার ব্যবস্থা কোনো পরিবর্তন আনতে পারবে না। তিনি চান স্থায়ী সংকট সমাধানে 2 বছরের জাতীয় সরকার। এই যে জনগণের ম্যান্ডেট দিয়ে যদি একটা 2 বছরের জাতীয় সরকার করেন, তারপরে যদি ম্যান্ডেট দিয়ে ক্ষমতা দিয়ে ইলেকশন কমিশনার করেন। তবে অতীতের মতো এবার যেন এমন উদ্যোগ ভেস্তে না যায়, ঘুরে ফিরে সেই প্রসঙ্গও টানেন অনেকেই। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। 5 বছর শেষ হবার পর কোনো পৌরসভার চেয়ারম্যান দায়িত্ব পালন করতে পারবেন না, এমন বিধান রেখে স্থানীয় সরকার আইন 2021-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। আইন অনুযায়ী 5 বছর পার হবার পর পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সরকার চাইলে 6 মাসের জন্য প্রশাসক নিয়োগ দিতে পারবে, এবং একই সাথে যুক্তিসঙ্গত কারণ ছাড়া কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা 12 মাস বকেয়া থাকলে পৌরসভা বাতিল হয়ে যাবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, পৌরসভা আইন ছাড়াও অত্যাবশ্যক পরিষেবা আইন 2021-এরও খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 5 বছর যখন শেষ হয়ে যাবে, ওই চেয়ারম্যান বা ওনার কাউন্সিল ওরা অফ, তো সেক্ষেত্রে 6 মাসের জন্য আইদার কোনো প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন কোনো অফিসার অথবা সরকার যদি কোনো যোগ্য ব্যক্তিকে যোগ্য মনে করেন, তাকে 6 মাসের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ করবেন এবং 6 মাসের মধ্যে ইলেকশনটা কমপ্লিট করে দিতে হবে। লেনদেন ছাড়াই ইয়াবা চালানের গন্তব্য ঢাকা, গ্যারান্টি হিসেবে জিম্মায় রাখা হয় পরিচিত কাউকে। গন্তব্যে না পৌঁছালে নেমে আসে খড়গ। মানুষ বন্ধক রেখে ইয়াবা কারবারের এমন চক্রকে টেকনাফ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয়েছে অপহরণের শিকার তরুণ। নাহিদ হোসেনের রিপোর্ট। টেকনাফ ইয়াবা কারবারের স্বর্গরাজ্য। প্রতিদিন উদ্ধার, আটক, মামলার পরও চলছে মরণ নেশার বেচাকেনা। তদন্তের শুরু একটি অপহরণ মামলার এজাহার ধরে। অপহরণকারীরা টেকনাফে, অপহরণের শিকার ফরহাদের বাসা ঢাকার হাতিরঝিল এলাকায়। বন্ধুর সাথে বেড়াতে গিয়ে আর ফেরেননি। মুক্তিপণের 10,500 টাকা পাঠালেও মুক্তি মেলেনি। টেকনাফে অভিযান চালায় তেজগাঁও গোয়েন্দা বিভাগের একটি দল। উদ্ধার হয় ভিকটিম ফরহাদ।
গ্রেপ্তার হয় 3 অপহরণকারী। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় ফরহাদের বন্ধু লাদেন ইয়াবা কারবারি ফরহাদকে বিনা পয়সায় ঘোরার কথা বলে নিয়ে যায় কক্সবাজার। সেখানে সাব্বির, নুরুল আমিন, সাদ্দামের কাছে বন্ধক রাখে বন্ধু ফরহাদকে। ইয়াবার চালান নিয়ে রওনা দেয় ঢাকায়, কিন্তু ইয়াবা গন্তব্যে না পৌঁছালে মুক্তিপণের বার্তা আসে ফরহাদের পরিবারের কাছে। এই মধ্যে তারা ফোন করে তারা চাঁদা দাবি করে আসছিল যে আপনারা ছেলেকে যদি নিতে চান, ওকে জীবিত দেখতে চান, তাহলে আমাদেরকে টাকা দিতে হবে। তিনি 10,500 টাকা দিয়েছিলেন, তাতেও মুক্তি দেননি, বারংবার আবার অধিক টাকা চাওয়ার জন্য প্রেশার দিচ্ছিলেন। গ্রেপ্তার 3 অপহরণকারীর তথ্য মতে ঢাকার মগবাজার থেকে গ্রেপ্তার হয় ফরহাদের বন্ধু লাদেন। আমরা ডিবিতে ফার্স্ট পেয়েছি যে ওখানে আটকে রেখে এই মাদকের এই বিষয়গুলো তারা টাকা লেনদেনের বিষয় ছিল, এটা আমাদের কাছে মনে হয়েছে। টেকনাফ থানার ওসি জানান, এবছর এমন অন্তত 10টি ঘটনা ঘটেছে। নতুন এই কৌশল বাড়ছেই। তবে এই চক্রের মূল হোতা মুজাহিদ, তাকেও খুঁজছে গোয়েন্দারা। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা। মাদক মামলায় ঢাকায় এই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণিকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে সিআইডি। অভিযোগপত্রে পরিমণি ছাড়াও 2 জনকে আসামি করা হয়েছে। তারা হচ্ছেন আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী। সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে এই চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। গেল 4 আগস্ট বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করা হয় পরিমণিকে। 26 দিন কারাভোগের পর 1 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার হলেন ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রতিষ্ঠাতা রিপন মিয়া। তাকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গোয়েন্দা পুলিশ জানায়, প্রতিষ্ঠানটিতে গ্রাহকের পাওনা ঠেকেছে প্রায় 250 কোটি টাকা। এদিকে রিপন মিয়া গ্রেপ্তারের খবরে তেজগাঁওয়ে কিউকমের গোডাউনে ডিবি পরিচয়ে 8টি বাইক হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠার মাত্র 1.5 বছর, ইভ্যালির দেখানো পথে অবিশ্বাস্য অফার দিয়ে আলোচনায় আসে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম। আমন্ত্রণ জানানো হলো কিউকম কার্য। এবছরের শুরুতে ধামাকা অফার, বিজয় বৈশাখী হাওয়ার মতো নানা অফার নজর কাড়ে দেশবাসীর, যেখানে লাভের অঙ্কের লোভে নিঃস্ব অনেক গ্রাহক। এক ভুক্তভোগীর করা মামলায় রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়াকে। গোয়েন্দা পুলিশ জানায়, কিউকমের কাছে গ্রাহকের পাওনা প্রায় 250 কোটি টাকা, যদিও পেমেন্ট গেটওয়েতেই 400 কোটি টাকা আটকে আছে প্রতিষ্ঠানটির। ই কমার্স ব্যবসা নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের দায়ে কিউকম সিইও জনাব রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে। তার নামে একটি মামলা হয়েছে পল্টন থানায়। এমডি গ্রেপ্তারের খবরে তেজগাঁওয়ের কিউকমের অফিসে ডিবি পরিচয়ে 8টি বাইক লুট করে কয়েকজন। ডিবির পরিচয় আসছিল, ওনারা বের করছে 5টা, আর ওনার সাথে ওই ডিবির লুকই আরেকটা লুক ঢুকাইছিল। উনি বলছে যে ওনারা ঢুকতে দেন, আমরা ঢুকতে দিছি। উনি বের করছে 2টা। এদিকে রোববার সন্ধ্যায় এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস নামের ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলামিন প্রধানকেও গ্রেফতার করা হয়। ডেস্টিনির প্রশিক্ষক ছিলেন তিনি। তাদের বিরুদ্ধে কলাবাগান থানায় ইতিপূর্বে মামলা হয়েছে এবং সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করেছি 1,17,00,000 টাকা লন্ডারিং এর অভিযোগে। তাদের ওই ইয়াতে আমরা পেয়েছি ইতিমধ্যে এই টাকাটা তারা তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর, রূপান্তরে, লেয়ারিং এর মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করেছে। সিআইডির দাবি, ই-কমার্সের আড়ালে মূলত এমএলএম ব্যবসা করতেন এই উদ্যোক্তা। আতিয়া আনোয়ার অন্তু, চ্যানেল 24, ঢাকা। ক্লিন ফিড ইস্যুতে বিন্দুমাত্র ছাড় দেবে না সরকার, যে কোনো মূল্যে হবে আইন কার্যকর। সচিবালয়ে অ্যাটকোর সাথে বৈঠকে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, এই নিয়ে বিভ্রান্তি ছড়ানোর দেশের শত্রু। ক্লিন ফিড ইস্যুতে অচলাবস্থার 4 দিনের মাথায় তথ্যমন্ত্রীর সাথে বৈঠক করতে সচিবালয়ে যান অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর নেতারা। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান তারা, আহ্বান জানান বর্তমান অবস্থান থেকে সরে না আসার। টেলিভিশন কর্তৃপক্ষ যারা আছে তারা এই ক্লিন ফিড না হওয়ার কারণের জন্য আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। সকল বিদেশি চ্যানেল বন্ধ করে এক ধরনের একটা অচল অবস্থা সৃষ্টি করা হয়েছে, যেটা অনভিপ্রেত। আমরা এটার নিন্দা জানাই। এই সিদ্ধান্তের ফলে শুধু আমরা টেলিভিশন ওনারা লাভান্বিত হব না, আমাদের সাথে যারা সংশ্লিষ্ট যারা রয়েছে সবাই কিন্তু উপকৃত হবে। যে কোনো মূল্যে আইন কার্যকরের কথা আবারও জানান মন্ত্রী। বলেন, ইস্যুটি নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা দেশ ও মিডিয়ার শত্রু।
নতুন কেবল অপারেটরদের লাইসেন্সের বিষয়টি বিবেচনায় থাকার কথাও জানান তিনি। এই দায়িত্ব প্রথমত সংশ্লিষ্ট চ্যানেলের, দ্বিতীয়ত সেই দায়িত্ব হচ্ছে এই সমস্ত চ্যানেলের ডাউনলিঙ্ক করার যারা অনুমতি নিয়েছেন তারা ব্যবসা করার স্বার্থেই এই সমস্ত চ্যানেল ডাউনলিঙ্ক করার জন্য অনুমতি নিয়েছেন। আর এই সমস্ত চ্যানেলও আমাদের দেশে দেখান তাদের ব্যবসার স্বার্থে, ইটস নট ফিল্যান্থ্রপি। 24টির বেশি বিদেশি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিট সরবরাহ করলেও এসব না চালিয়ে কেবল অপারেটররা শর্ত ভাঙছেন বলে অভিযোগ হাসান মাহমুদের। এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই, যদি এরপরও কেউ এগুলো না চালায় তাহলে সেটি শর্ত ভঙ্গ হবে, লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে। আমাদেরকে লিস্ট দিয়ে দেখ, আমি কালকেও অনুরোধ করেছি যে এগুলির প্রচারযোগ্য আছে সেটা আমরা তৎক্ষণাৎভাবে আমরা এটা প্রচার শুরু করে দেব। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের সভাপতি দাবি করলেন ক্লিন ফিট সরবরাহ করা তাদের এখতিয়ার না, আপত্তি জানালেন বিদ্যমান আইন নিয়েও। ক্লিন ফিড প্রদান করা কিন্তু কেবল অপারেটরদের কোনো অংশই না। কেবল অপারেটরদের আইনেই বলা আছে কেবল অপারেটর সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণ করে মানে পরিবর্ধন ছাড়া এটা গ্রাহক কেন্দ্রে পৌঁছে দিবে। কতবার আবেদন করেছি যে আইনটা সময় উপযোগী করা হোক, যুগ উপযোগী করা হোক। অনেকগুলি ধারা উপধারা আছে, সেইগুলিকে সংশোধন, কারণ আইনটা তো আমাদের জন্য। অচিরেই সংকট সমাধানের আশা কোয়াব সভাপতির। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। আপনার রাত 10টার খবর দেখছেন, সময় হচ্ছে একটা বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা চ্যানেল 24 দেখছেন। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 794 জন, আর শনাক্তের বিবেচনায় এই হার 3.19%। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 15,58,758 জন। গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 18 জনের, এর মধ্যে 8 জন পুরুষ এবং নারী 10 জন। এই পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 27,591 জনে। অস্থায়ী ক্যাম্পে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা দেয়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের টিকা দেয়া হচ্ছে। এই কার্যক্রম উদ্বোধন শেষে উপাচার্য জানান, টিকা দেওয়ার 100% লক্ষ্য অর্জন হলে সশরীরে ক্লাস শুরু হবে। অদৃশ্য ভাইরাস ঠেকাতে ঢাল তলোয়ার হয়ে উঠেছে টিকা। অন্তত এক ডোজ দেয়া থাকলেও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় নতুন স্বাভাবিকতায়। ব্যতিক্রম নয় বিশ্ববিদ্যালয়ও। তাই তো 1.5 বছরের বন্ধ দুয়ার খুলতে ক্যাম্পাসেই চালু হয়েছে অস্থায়ী টিকা কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের জন্যই এই কেন্দ্র। জাতীয় পরিচয়পত্র নিয়ে সহজেই করা যাচ্ছে রেজিস্ট্রেশন। ভিড় সামলাতে রাখা হয়েছে একাধিক বুথ, আবার টিকাও দেয়া হচ্ছে সারিবদ্ধভাবে। চমৎকার ছিল, আমি খুবই খুশি, আন্তরিকভাবে সহযোগিতা পেয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আর কি গতকালকে আমি নিউজে দেখলাম, সে কারণে আমি নিয়ে নিলাম আজকে আর কি। বন্ধু বান্ধব কারোর সাথে দীর্ঘদিন আমাদের কোনো দেখা নাই, তো আমরা চাই সবাই একসাথে আবার ক্লাস করতে। টিকাদানের জন্য শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারের কর্মরতদের আগেই প্রশিক্ষণ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মহাপরিচালক সহ অন্যান্য কর্মকর্তারাও তাই ঘুরে দেখেন উদ্বোধনী কার্যক্রম। যারা যদি প্রথম ডোজ অন্য কোথাও দিয়ে আসে তার তালিকাটা আমরা এখানে করব, এবং সেই তালিকাটা আমরা আমাদের সফটওয়্যারে আপডেট করার পরেই সঙ্গে সঙ্গে তারা এখানে ইনশাল্লাহ সেকেন্ড ডোজ দিতে পারবে এখানে তারা। উপাচার্য জানান, 17 অক্টোবর পর্যন্ত চলবে প্রথম ডোজের টিকাদান। দ্বিতীয় দফা শুরু হবে 1 নভেম্বর। যত দ্রুত আমরা আমাদের শিক্ষার্থীদের শতভাগের টিকা আওতায় আনতে পারবো, ততই আমরা সশরীরে স্বাভাবিক কার্যক্রম সেটি করতেও আমরা দ্রুত উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হব। পরবর্তীতে শুধু জন্ম নিবন্ধন দিয়েও টিকা নেওয়া যাবে বলে জানান উপাচার্য। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। বিমানবন্দরে কোনো যাত্রীর কাছে অবৈধ কিছু পাওয়া গেলে দায়ী হবেন তিনি। সৌদি প্রবাসী আবুল বাশারের সাজার বিষয়ে কথা বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে বিমানবন্দরে করোনা টেস্টে ভিড় বেড়েছে আরব আমিরাত যাত্রায়। 7 মাস আগের ঘটনা। ঢাকা থেকে সৌদি আরব যাচ্ছিলেন বাংলাদেশি প্রবাসী আবুল বাশার। ইমিগ্রেশনের আগে বিমানবন্দরে এক পরিচ্ছন্নতা কর্মী আচারের কথা বলে তার হাতে একটি টিফিন বক্স তুলে দেন। মূলত সেখানে ছিল প্রায় 5000 পিস ইয়াবা। সৌদি গিয়ে গ্রেপ্তার হন সেই প্রবাসী বাংলাদেশি। দেশটির আদালত তাকে 20 বছরের জেল দেন। এ নিয়ে রোববার সংবাদ প্রচার করে চ্যানেল 24।
এই ঘটনায় যাত্রীদের সতর্ক থাকতে বলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মাদক পাওয়া গেছে, এই মাদক অনেকের আপনারা দাবি করতেছে তারা যে আমি জানি না, আমাকে দিয়ে দিছে। সুতরাং এই ধরনের বক্তব্য আমরা কিন্তু কেউ অ্যাকসেপ্ট করবো না। আপনারা এই ব্যাপারে সচেতন থাকবেন যাতে আপনারা ভিকটিম না হন। এদিকে বিমানবন্দরে করোনা পরীক্ষা হওয়ায় ভিড় বেড়েছে আরব আমিরাত যাত্রায়, যদিও পুরো প্রক্রিয়া নিয়ে বিড়ম্বনার অভিযোগ যাত্রীদের। করোনা টেস্টে সিল নিতে হয়, আফটার দ্যাট ওই যে ওই কোনায় যায় আবার মনে করেন যে এই যে প্রবাসী কল্যাণের সিল আনতে হয়, হ্যাঁ, তারপরে আবার এখানে এসে নাকি যে এখানে লাইন ধরতে হয়, অনেকই মানে খুবই প্রবলেম, এটা খুবই হ্যারাসমেন্ট আর কি। অনেকে আবার টিকা দেওয়ার 14 দিন আগে টিকিট কেটে বিপাকে। মাত্র 10 দিন হয়েছে, আমার টিকার এখনো 14 দিন হয় নাই। আজকে ফ্লাইট ছিল 10টা 15তে, এখন আমার ফ্লাইট মিস। যে শ্রেণীর যাত্রী ওনারা এটা জানেন না, এই জেনারেল অ্যাওয়ারনেসটা আমাদেরকে বাড়াতে হবে যাতে নাকি সবাই জানে যে টিকাটা কখন কনফার্ম হবে। সিঙ্গেল ডোজ কিন্তু অ্যালাউড না, ডাবল ডোজ সেকেন্ড ডোজ দেওয়ার 14 দিন পরে এটা অ্যাক্টিভেট হবে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন সৌদি সহ অন্য দেশ থেকে 1 ডোজ টিকা নিয়ে আসা যাত্রীরা। যারা এক ভ্যাকসিন দিয়ে আছে এরকম কারণে চালু করেন যে যারা এক ভ্যাকসিন দিয়ে আছে কিন্তু 20টা দিন বাংলাদেশে দিতে পারে। বিষয়গুলো আমরা জট ডাউন করেছি, আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে এগুলো কথা বলবো যাতে আপনাদের দুর্ভোগটা কমে যায়। তবে কর্তৃপক্ষ বলছে অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। আপনারা কোনো জায়গায় পৌঁছে যান, যাই একটা কমপ্লেন করেন, হাত দিয়ে এরকম করেন যে ইউনিট সাব সাপোর্ট আমাদের প্রত্যেককে মনিটর করা হয় আমার বিমানবন্দরে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। নোয়াখালীর একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ মামলায় দেলোয়ার ও কালামের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক এই রায় ঘোষণা করেন। চলতি বছরের 17 ফেব্রুয়ারি মামলার 2 আসামি দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগী মোহাম্মদ আলী প্রকাশ আবুল কালামের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। 15 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করা হয়। 2020 সালের 2 সেপ্টেম্বর ওই নারীকে নির্যাতন করেন দেলোয়ার ও তার লোকজন। মোবাইল ফোনে ধারণ করা হয় আপত্তিকর ভিডিও, পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সময় হলো একটা বিরতির। সাথে থাকুন, একটু পর আসছি আরো খবর। স্বাগত আরো একবার। আপনারা দেখছেন চ্যানেল 24। খেলার খবর জানাবো। অসাধারণ বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে গতিময় ফুটবল উপহার দিয়ে রুখে দিয়েছে ভারতকে। 1-1 গোলে ড্র হয়েছে ম্যাচ। 10 জনের দল নিয়েও পিছিয়ে থেকে সমতা ফেরান ইয়াসিন আরাফাত। এই জয়ে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে অস্কার ব্রুজনের দল। মালদ্বীপ থেকে জহির সাগরের রিপোর্ট। ইন্ডিয়ার কাছ থেকে একটা পয়েন্ট কারণ এবং এমন দলকেই খুঁজছে 18 কোটি বাংলাদেশি, যারা অদম্য দুর্দমনীয়, ভয় পায় না প্রতিপক্ষের চোখ রাঙানিকে। করেছিলেন রাকিব জামালের কর্নার, সেখান তাই ম্যাচ শেষে স্বস্তি, আনন্দ, উচ্ছ্বাস, উৎসব সবই হলো। জামাল ভুইয়া ডিলাইটেড। 2 বছর আগে আরেক অক্টোবরে সল্ট লেকে গড়া ইতিহাসকেও ছাপিয়ে গেছে এবারের পারফরমেন্স। 10 জনের বাংলাদেশ পিছিয়ে থেকে ফিরিয়েছে সমতা। সাফ স্বপ্নে যোগ হলো মূল্যবান 1 পয়েন্ট করছে। এট দ্য সেম টাইম ভারত কোচ ইগোর স্টিমাচ এখন কি বলবেন? কথা ফিরিয়ে নিতে হবে না অস্কার ব্রুজনকে। না জিতলেও তার ছোঁয়ায় কয়েকদিনে বদলে গেছে ইয়াসিন, তপু, সোহেল, মতিন মিয়ারা। বদলেছে তাদের খেলার ধরন। বাইরে ইন্টারন্যাশনাল জার্সিতে আরো একবার জামাল। শুরু থেকেই সমানে সমান পাল্লা দিয়েছে বাংলাদেশ। গতি আর নিখুঁত পাস নজর কেড়েছে। তবে এবার ডান প্রান্ত দিয়ে কিন্তু কাউন্টার আগে যাওয়া। যদিও স্রোতের বিপরীতে মালের গ্যালারিতে নেমে আসে নিস্তব্ধতা। আবারও সেই সুনীল ছেত্রী। ডিফেন্ডারদের বোকামির চরম মূল্য দিল টিম বাংলাদেশ। সুযোগ আছে বাংলাদেশের। মতিন গোল খেয়ে গুটিয়ে নেয়নি টিম রেড অ্যান্ড গ্রিন, যদিও সুনীল হতে পারেননি বিপ্লু কিংবা তপু বর্মন। লেফট ব্যাক এই মুহূর্তে ভালো সমতা ফেরানোর সেরা সুযোগ এসেছিল বিরতির আগে। কাউন্টার অ্যাটাকে মতিন সাদের রসায়নকে সাফল্যে রূপ দিতে পারেননি বিপ্লু আহমেদ। চমৎকার একটা প্লেস ছিল। ব্যর্থতার গল্প দ্বিতীয়ার্ধের শুরুতেও। এবার খলনায়ক রাকিব হাসান। ওপেন নেট মিস করেছেন, তবে ভিলেন হয়েও নায়ক বিশ্বনাথ ঘোষ। 54 মিনিটে একা ভয়ঙ্কর সুনীল ছেত্রীকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। সেটা না হলে ম্যাচে ফেরার আশা দুরাশাই হয়ে থাকতো বাংলাদেশের জন্য। এবং লেস্টন কোলাচকে তুলে নেওয়া হয়েছে। কৃতিত্ব দিতে হবে আনিসুর রহমান জিকোকেও। গোলবারে ব্যাক টু ব্যাক সেভে আস্থার প্রতিদান দিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক।
সেভ করেছেন দুর্দান্তভাবে। তবে সমতা না আনলে সেসব কে মনে রাখতো? জামাল ভুঁইয়ার কর্নার থেকে রাকিবের মাথা ছুঁয়ে আসা বলে ডাইভিং হেডে মালেকে জাগিয়ে তোলেন দলের সর্বকনিষ্ঠ সদস্য ইয়াসিন আরাফাত। শেষ দিকে পরীক্ষা নিয়েছে ভারত, তবে আর ভুল করেনি লাল সবুজ রক্ষণ। মানবীর সিং, সাগর, চ্যানেল 24, মালে, মালদ্বীপ। আরো দুটা। এবার ক্রিকেটের খবরে যায়। বিশ্বকাপ মিশনে ওমান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় ভোরে মাস্কাট বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের বহনকারী বিশেষ ফ্লাইটটি। বিমানবন্দর থেকে বাসে করে সোজা হোটেলে চলে যায় দল। আজ হোটেল কোয়ারেন্টিন শেষ করে কাল থেকে শুরু হবে অনুশীলন। 4 দিন অনুশীলন শেষে প্রস্তুতি ম্যাচ খেলতে আরব আমিরাত যাবে মাহমুদুল্লাহ মুশফিকরা। 12 এবং 14 অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজের। 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। সময় হলো আরেকটা বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম রাত 10টার খবরে। আরও কিছু খবর থাকছে। চিকিৎসা বিজ্ঞানে এবার যৌথ নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস ও লেবাননের আরডাম পাটাপুটন। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাদের এই স্বীকৃতি দেয়া হলো। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় বিকেল 3:30টায় বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি। যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড জুলিয়াস ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার অধ্যাপক আর লেবানিজ বংশোদ্ভূত আরডেম ক্যালিফোর্নিয়ার একটি মেডিকেল রিসার্চ সেন্টারের অধ্যাপক। পুরস্কার হিসেবে স্বর্ণের মেডেল আর 1 কোটি সুইডিশ ক্রোনা পাবেন এই দুই চিকিৎসা বিজ্ঞানী। দর্শক, চুয়াডাঙ্গার 2 নারীকে ধর্ষণ শেষে হত্যার দায়ে যশোর কেন্দ্রীয় কারাগারে 2 আসামির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদুর রহমান রয়েছেন আমাদের সাথে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। তৌহিদ, এই সম্পর্কিত কি তথ্য রয়েছে, বর্তমানে কি অবস্থা দেখছেন, ফাঁসি কার্যকর হয়ে গেছে কিনা জানাবেন। শান্তা, আমি কারাগারেই অবস্থান করছি এবং ভেতর থেকে এই মুহূর্তে আমি যে খবর পেয়েছি যে ঠিক 10:45 মিনিটেই এবং এর 5 মিনিট পরে আরও একজনের অর্থাৎ 2 জনের ফাঁসি ইতিমধ্যে কার্যকর হয়েছে এবং কারা কর্তৃপক্ষ সূত্রে যেটা জানতে পেরেছি যে রাতেই তাদের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ইতিমধ্যে যে 2 জনের ফাঁসি কার্যকর করা হলো, আমি জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রায়লক্ষ্মীপুর গ্রামের 2 বান্ধবীকে 2003 সালের 27 অক্টোবর ধর্ষণের পরে হত্যা করা হয়। ওই ঘটনায় আজকে এই 2 জনের ফাঁসি কার্যকর করা হলো এবং এই 2 জনের বাড়িও একই এলাকাতে এবং তাদের মরদেহ গ্রহণের জন্য তাদের স্থানীয় যে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ নিহত ফাঁসির দণ্ডপ্রাপ্তদের পরিবারের লোকজন জেল গেটের বাইরে অবস্থান করছে। যে আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে শেষ দেখা যারা তারা তখন দেখা করতে যান তাদের প্রত্যেককে বিমর্ষ দেখা যাচ্ছিল এবং রায় কার্যকর হওয়ার সময় এখন এখানে ডিআইজি প্রিজন সগির মিয়া ছাড়াও যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন এবং জেলা ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তারাও একই কথা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরেই যাদের ফাঁসি কার্যকর করা হলো তাদেরকে বিমর্ষ দেখা যাচ্ছিল এবং আজকেও তাদেরকে কারোর সাথে কোনো কথা বলতে দেখা যায়নি, যদিও গত 3 দিন ধরে তারা নানা ধরনের রিচ ফুড আমরা যাকে বলি সেটাই খেয়েছেন এবং বাইরেও যে কারাগারেরও নিরাপত্তায় ফাঁসিকে ঘিরে কার্যকর করার উপলক্ষে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং চারিদিকেই পুলিশের অতিরিক্ত প্রহরাও আমরা লক্ষ্য করছি। তো ধন্যবাদ তৌহিদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যশোর কেন্দ্রীয় কারাগার থেকে। দর্শক, এই ছিল চ্যানেল 24 রাত 10টার খবরে। দর্শক, করোনার এই দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আর একটু পরপর সাবান, হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত রাখুন। মাস্ক পরুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।